নমস্কার সবাইকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম ঘোস্ট মিররে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আচ্ছা, এখন তো বর্ষাকাল চলছে, তো তোমরা কে কোথায় থেকে ভিডিও দেখছো এবং তোমাদের ওখানে কেমন বৃষ্টি পড়ছে সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আমাদের দিকে মানে নদিয়া ডিস্ট্রিক্টে প্রচণ্ড বৃষ্টি, 3-4 দিন ধরে একদম রোদ ওঠেনি, জামা কাপড় পুরো ভিজে হয়ে আছে। তো তোমাদের ওদিকে কেমন বৃষ্টি? আমাদের এখানকার মতনই অবস্থা না, একটু রোদ একটু বৃষ্টি এরকম? সেটা একটু কমেন্ট করে জানিও। আমি দেখতে চাই যে আমার ভিডিও কে কোথায় থেকে দেখছে এবং সেদিককার ওয়েদারটা কেমন। আর এইরকম বর্ষার ওয়েদারে হাতে বাস ফোনটা নিয়ে কানে হেডফোন লাগিয়ে এইরকম ভূতের ঘটনা হোক বা অন্য কোনো ঘটনা, যে যেরকম যেটা শুনতে পছন্দ করে সেই রকম নিজের পছন্দের জিনিসটা হলে আর কি চাই। তো আজকের ঘটনাটা খুবই ইন্টারেস্টিং, বেশ ভয়ানক ঘটনা। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক করে দেবে এবং কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। তো ওয়ান্স এগেইন সকলকে অনেক অনেক ওয়েলকাম ঘোস্ট মিররে। আজকে আর কার কাছ থেকে পেলাম, কিভাবে ঘটনা নিলাম সেটা বলবো না। ঘটনা আমি কালেক্ট করেছি এবং যার কাছ থেকে কালেক্ট করেছি তার ভাষাতেই আমি ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করছি। ঘটনাটা বেশ পুরনো, মোটামুটি 8 বছর পুরনো। আমরা আশরাফপুর ঘুরতে গিয়েছিলাম। এটা নদিয়াতেই অবস্থিত একটা জায়গা। আমার বন্ধু জসিমের সাথে, কারণ ওর পাকা দেখা ছিল সেই দিন। জসিম আমার ছোটবেলার বন্ধু। আমি কিন্তু হিন্দু, তাও আমাদের এই আলাদা ধর্ম কোনোদিনও আমাদের বন্ধুত্বে কোনো এফেক্ট ফেলেনি। জসিমের পাকা দেখার দিন আমরা সকাল সকাল বেরিয়ে গেলাম। আমাদের সাথে আরও বেশ কয়েকজন বন্ধুও গিয়েছিল, প্লাস ওদের ফ্যামিলি মেম্বার তো ছিলই। সব কথাবার্তা ঠিকঠাক হয়ে যাওয়ার পরে জল মিষ্টি খেয়ে ওখান থেকে আমরা বেরোলাম গ্রাম ঘোরার জন্য। গ্রামগঞ্জে যেরকম হয়, একটু গেলে কুটুম নতুন গেলে তারা একটু গ্রাম আশপাশকার আত্মীয় স্বজনের বাড়ি আর কি ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। আমরা ছেলেরাই গ্রাম ঘুরতে বেরোলাম। মেয়ের বাড়িরও 2-3 জন সাথে ছিল আমাদেরকে গাইড করার জন্য। গ্রাম দেখার পাশাপাশি মেয়ের বাড়ির যেসব আত্মীয় স্বজনের বাড়ি সেগুলোতেও ঘুরছিলাম। এইরকমই হয়, এইরকমই একটা বাড়িতে আমরা ঘুরতে ঘুরতে ঢুকলাম। বাড়িটা কেমন একটা নির্জন টাইপের, অনেকটা জায়গা নিয়ে বাড়ি, প্রচুর গাছ লাগানো। ওটা মেয়েটারিদের মানে যাদের আর কি, যার সাথে আমার বন্ধু জসিমের বিয়ে, তাদেরই আদি বাড়ি। আমরা বাড়ির দাওয়ায় গিয়ে বসলাম। বেশ পরিষ্কার পরিপাটি করা। এই বাড়িটা অনেক ভিতরে বলে মেয়ের বাড়ির লোক বড় রাস্তার দিকে বাড়ি বানিয়েছে। আমরা ঘুরতে বেরিয়েছিলাম প্রায় 14 জন মতো। হঠাৎ করেই মেয়ের বাড়ির একজন বলে উঠল, ননি ফল গাছ আর আশফল গাছ আছে এই বাড়ির পাশের জমিতেই। সেই কথা শুনে জসিমের 2 জন মামার ছেলে, ওরা 15-16 বছর বয়সী হবে, ওরা বলল আমরা দেখতে যাব। বর্ষাকাল, একটু মেঘলা ওয়েদার। আমরা বললাম পরে আসবো যখন, তখন তোদের নিয়ে যাব। মাঠঘাট এখন প্রচণ্ড কাদা, এখন আর যেতে হবে না। ওরা তো কিছুতেই শুনবে না। গাছে ফল আছে শুনেই ওরা তো সেই ফল পাড়তে যাবেই। ওরা শহরের দিকে থাকে, ওরা এমন এই ফল গাছ টাছ এইসব ফল বিশেষ করে দেখেন। ওরা যখন কথা শুনছে না, তাই ওদেরকে ছাড়লাম এবং সাথে ওই মেয়ের বাড়িরও একজনকে পাঠালাম। মোটামুটি 20 মিনিট হয়ে গেল, তা ওরা 3 জন ফিরে আসলো না। আমরা একটু আবার বিরক্তই হয়ে গেলাম, কারণ আবার বাড়ি ফিরেরও ব্যাপার আছে, আবার মেয়ের বাড়িতে ফিরে আবার খাওয়া দাওয়ারও ব্যাপার আছে। মোটামুটি 8 ঘন্টা পর ওরা ফিরে আসলো, কিন্তু জসিমের মামার ছেলে রোহানের পুরো গায়ে কাদা লেগে, চোখে মুখে কেমন যেন ক্লান্তির ছাপ। আমরা জিজ্ঞেস করলাম, কিরে এরকম অবস্থা কি করে হলো তোর? জসিমের যে আর এক মামার ছেলে আছে, ও বেশ ভয় পেয়ে আছে। ওদের সাথে যে লোকটা গিয়েছিল সে বলল, ও কিছু না, কাদা মাঠ, দৌড়ে দৌড়ে আসতে গিয়েছে,
পুড়ে গেছে। লোকটাও একটু ভয়ে ভয়েই বলল। আমরা আর কথা না বাড়িয়ে কুটুম বাড়ি মানে কি মেয়ের বাড়ি ফিরে গেলাম। ওখানে গিয়ে রোহনের জন্য নতুন জামা কাপড়ের ব্যবস্থা করে দিল ওরাই। রোহান ফ্রেশ হলো এবং আমরা সবাই একসাথেই খেতে বসলাম। আমার জন্য চিকেন বিরিয়ানি এসেছিল, কারণ আমি মাটন খাই না, আর সকলের জন্য বাড়িতেই রান্না হয়েছিল। রোহন কিন্তু তখনও চুপ, খেতে চাইছে না। রোহনের বাবা খুব রাগী মানুষ। রোহন খাচ্ছে না দেখে রোহনকে ধমক দেয়, বলল, রোহন, জামা একেই কাদা করে এসেছিস, চুপচাপ খেয়ে নে, নইলে বাড়ি গিয়ে কিন্তু তোকে আর খেতে দেব না। এই কথা শুনে রোহনের বাবার গায়ে ফল ভর্তি বাটিটা ছুঁড়ে ফেলে দেয়। আমরা রোহনের এই ব্যবহার দেখে প্রচণ্ড অবাক হয়ে যাই। আমরা তো একই সাথে গাড়ি করে আসলাম, এছাড়াও আমি রোহনকে আগে থেকেও চিনি, বেশ কয়েকবার দেখেছি, ও একদমই মোটেই এরকম ছেলে না। রোহনের বাবা এই ঘটনায় প্রচণ্ড রেগে যায় এবং অপমানিত বোধ করে। সবার সামনেই উনি রোহনের গায়ে হাত তোলে, কিন্তু এতে রোহনের কোনো ভ্রুক্ষেপ নেই, ও শুধু একটা হাসি দিল। যাই হোক, সেদিন সবাই বাড়ি ফিরে গেলাম। তারপরে যে যার মতো নিজেদের বাড়ি আর কি চলে গেলাম। এরপরে রোহনের সাথে যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো কিছুটা আমার নিজের দেখা, কিছুটা আমি জসিমের কাছ থেকে শুনেছি। ওখান থেকে ফেরার পথে পরে আর কি রোহান কেমন যেন হয়ে যায়। রোহান একদম খাবার খাইতে চাইতো না, একদমই রান্না করা খাবারও খাইতে চাইতো না, কারো কথা শুনতো না। ও একটা অন্য জগতে চলে যেত। ঘরের মধ্যেই যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করে রাখত। প্লেটে খাবার দিলে মেঝেতে খাবারটা ঢেলে তবে খেত। স্কুলে পড়াশোনা, টিউশন তো সব বন্ধই হয়ে গেল। রোহন ওর বাবাকে একদম দেখতে পারত না। ওর বাবার ওপর অনেকবার রোহন প্রাণঘাতী আঘাত আনার চেষ্টা করেছিল। রোহন গায়ে জামা কাপড় রাখতে দিত না। রাতে এইটো বাসনগুলো রান্নাঘরে রাখা থাকতো, প্রত্যেক দিন রাতে সেগুলো এলোমেলো হয়ে থাকতো। অনেকবার এরকম হয়েছে, রোহনের বাবা মসজিদে যাবে নামাজ পড়তে, রোহন পিছন থেকে এসে ওর বাবার গায়ে কাদামাটি ও মল লাগিয়ে দিয়েছে। রোহন খাওয়া দাওয়া করতো না ঠিকই, কিন্তু ওর গায়ে যেন ছিল হাতির সমান বল। রোহন এমনি তোর মাকে ভীষণ ভালোবাসতো, কিন্তু রোহনের যখন এরকম অবনতিগুলো হচ্ছে, রোহন ওর মাকে জড়িয়ে ধরে ঘুমাতো, কিন্তু সেই জড়িয়ে ধরাটা রোহনের মায়ের প্রচণ্ড অস্বস্তি মনে হতো। একটা ছেলে ধরলে যে একটা মনের মধ্যে শান্তি আসে, সেটা কিন্তু রোহনের মা পেত না। একটা আলাদাই অস্বস্তি হতো রোহনের মায়ের। রোহনকে নিয়ে রোহনের মা বাবা অনেকবার একই ঘরে একসাথে শোয়ার চেষ্টা করেছে, কিন্তু রোহন শয়নি। অনেকবার এমন হয়েছে, যেহেতু রোহন এরকম অবস্থা, তো রোহনের মা বাবার ঘরটাও খোলা থাকতো এবং রোহনের ঘরটাও খোলা থাকতো। রোহনের ঘরে যে ছিটকানি ছিল সেটা রোহনের বাবা খুলে দিয়েছিল, ও ঘর লাগাতে পারবে না। তো রোহনের মা বাবার ঘরটাও খোলাই থাকতো। তো মাঝে মধ্যে এমনও হয়েছে যে রোহন ঘরের মধ্যে এসে ওর বাবার বুকে চেপে ওর বাবার গলা টিপে ধরেছে। 2-3 বার রোহন এরকম করেছে। তাছাড়া আরও অনেক রকম ছোটোখাটো আঘাত তো আছে। রোহন নিজেরও প্রচুর রকম ক্ষতি করার চেষ্টা করেছে, যেমন ছাদে প্রথম এই জিনিসটা বোঝা যায়নি, ছাদের কার্নিস ধরে ঝুলে যাওয়া, ছাদে গিয়ে মাথায় মেরে টপ ফাটিয়ে দেওয়া। তাছাড়া রোহনদের বাড়ির পাশেই নারকেল গাছ আছে একটা, ও ছাদে উঠে কার্নিশে দাঁড়িয়ে ওই নারকেল গাছে লাফ মারত। এরকম বহুতবার করেছে। ওর বাবা তো কাজে যেত, বিভিন্ন কাজ তো থাকে বাড়িতে, তো রোহনের বাবা বসে থাকতে পারতো না, তোর মা সামলাতে পারতো না, এরকম করতো রোহন। প্রচুর বার নিজের গা হাত পা আঁচড়িয়ে ফেলতো, রক্ত বের করে ফেলতো। রোহনের মা বাবা কিন্তু এটা ভেবেছিল এটা হয়তো কোনো মানসিক রোগ, তাই জন্য ওকে সেরকম মানসিক যে ডাক্তার
আমাদের ব্রেনের ডক্টর, তাকেই হচ্ছে গিয়ে রোহনকে দেখানো হতো। কিন্তু সেই ওষুধে রোহনের কোনো কিছুই হতো না, ও যেন আরও বেশি দিন দিন উগ্র হয়ে উঠছিল। এরকম অবস্থা দেখে রোহনের মা থাকতে না পেরে ওর বাবাকে বলে যে ওস্তাদ ডেকে আনার জন্য। রোহনের মায়ের বাড়ি মানে জসিমদের বাড়িও এই জিনিসগুলো কিন্তু জানতো। এখানে কথাটা বুঝতে পারলে না তো? কথাটা হচ্ছে মানে রোহনের যে মা, সে হচ্ছে জসিমের পিসি, আর রোহনের মামার সাথে মানে রোহনের বাবার সাথে জসিমের পিসির বিয়ে হয়েছে। মানে কথাটা দাঁড়ালো জসিমের মামার সাথে জসিমের পিসির বিয়ে হয়েছে। তো এই ঘটনাতে দুই বাড়ি প্রচণ্ড ভেঙে পড়ে এবং তারপরে একটা বড় ওস্তাদকে দেখানো হয় রোহনকে। রোহনকে আনা যায়নি, রোহনদের বাড়িতে ওস্তাদ জি গিয়েছিল। উনি ওই বাড়িতে প্রবেশ করেই খারাপ কিছুর উপস্থিতি বুঝতে পেরেছিল। উনি পরিষ্কার বলেছিল, হ্যাঁ এই বাড়িতে খারাপ কিছু আছে। এই ওস্তাদজি রোহনদের বাড়িতে যাওয়ার পরে রোহনের যে পাগলামোগুলো ছিল, যেসব জিনিসগুলো ঘটাতো, সেইগুলো যেন আরও বেশি বেড়ে যায়। মানে ও আরও বেশি উৎপাত করতে শুরু করে দেয়। ওস্তাদজি বাড়িতে ঢোকার সাথে সাথে রোহন ছাদে গিয়ে কান নিয়ে দাঁড়িয়ে বলছে, ওকে যেতে বল, নইলে কিন্তু আমি লাভ দিয়ে দেবো, আমি কিন্তু একে শেষ করে দেবো, এরকম করে ভয় দেখাচ্ছে। ওস্তাদজি বলছে, চলায় আমি চলে যাব। আর যেরকম আর কি হয় আর কি ভোলানো। তো অনেক রকম কথা বুঝিয়ে অনেক রকম মন্ত্রতন্ত্র পড়ে রোহনকে কার্নিস থেকে নামানো হয়। এবং একটা বলে রাখি, ছাদের যে দরজা, তো এই দরজাতে তালা লাগানো ছিল, কিন্তু ওই তালা কিন্তু কোনোদিন ওরা লাগিয়ে রাখতে পারতো না। ওই তালা কিন্তু রোহন ভেঙে ফেলতো, যেভাবেই হোক, যা হাতের কাছে পেত তাই দিয়ে মেরে তালা ভেঙে ফেলতো। ওকে ছাদে যা থেকে আটকানো যেত না। তারপরে ওই ওস্তাদজি রোহনের ওপরে অনেক রকম তাবিজ কবজ করে এবং সব ছাড়া ভয়ানক ব্যাপার, উনি বলেন এই যে জিন ও শরীরে প্রবেশ করেছে, জিন হোক যাই হোক, এর যে এফেক্ট, এর কিন্তু একটা খারাপ দিক সারা জীবন রোহনের মধ্যে থেকে যাবে। মানে ও পুরোপুরি সুস্থ জীবনে ফিরে আসতে পারবে না, একটা খারাপ দিক থেকে যাবেই। উনি আরও জিজ্ঞেস করেন যে এই ঘটনাটা কবে থেকে ঘটলো। আমরা সব বললাম যে এরকম থেকে ঘটনাটা ঘটলো। তো যার সাথে গিয়েছিল তখন রোহন, যার সাথে পাঠানো হয়েছিল, তাকে ডাক করা হয় যে ঘটনাটা কি জানার জন্য। যেহেতু লোকটি জসিমদেরই কুটুম ছিল, তো ওনাকে আনতে কোনো সমস্যা হয়নি, উনি নিজেই সদিচ্ছায় চলে এসেছেন। তো উনি আসার পরে যা বলেন সেটা হলো, সেদিন এই যে রোহন এবং রোহনের সাথে আর এক যে জসিমের মামার ছেলে গিয়েছিল, ওরা দুজন মিলে আগে আগে যাচ্ছিল এবং এই যে লোকটা উনি পিছন পিছন যাচ্ছিল। এবার যেহেতু ওরা একটু ইয়াং ছেলে আর ফল দেখার একটা মনে উৎসুকতা আছে, তো ওরা একটু তাড়াতাড়ি যাচ্ছে, রাস্তা কিন্তু চেনেন, একটু তাড়াতাড়ি যাচ্ছে। তো এরকমই বাঁকের মধ্যে দিয়ে ওরা একটা ভুল রাস্তায় চলে যায়। এই যেরকম বর্ষার টাইম, পাট জমিতে, তো ঠিকভাবে বুঝতে না পেরে ওরা অন্য দিকে চলে যায় এবং ওরা চলে যায় কবরস্থানের দিকে। এবং এই যে ঘুল জিন বা যা, এ কিন্তু এইসব কবরস্থান, গোরস্থান, এইসব জায়গাতেই এরা বেশি থাকে, এখানেই এদেরকে বেশি পাওয়া যায়। এবং এই কবরস্থানটা যেটা ছিল ওটা পরিত্যক্ত, ওটা অনেকদিন আর ওইখানকার ওই গ্রামের মানুষ ব্যবহার করে না। তো যাই হোক, সেখানে ভুলবশতই কিছু ওই রোহন কিছু করে ফেলুক বা কিছু টাচ করুক বা কোনোভাবে ওর হয়তো আশপাতলে, এরকম তো অনেক হয়, তো ওই জিন ওর ওপর ওই কবরস্থানে ভর করে। একেই ভর দুপুরবেলা ছিল, তার ওপর এরকম বাচ্চা মানুষ ওরকম চলে গেছে, তো ওর ওপর ওর আয়ত্ত আনতে বেশি সুবিধা হয়েছিল ওই জিনের। তো সেই ওকে ওরকম খারাপ কাজগুলো করাচ্ছিল। তারপরে ওস্তাদজি অনেক তাবিজ কবজ করে রোহনের ওপরে এবং রোহন তারপরে সত্যি করে একদম মিরাক্কেলের মতো সুস্থ হয়ে যায়। 2-3 দিনের মধ্যে একটু নর্মাল লাইফে ফিরে আসে। কিন্তু ওর সাথে যেটা হয়, ও এই ঘটনা হওয়া অনেক দিন হয়ে গেল, কিন্তু ও প্রায়শই ওই ঘটনার পর থেকেই ও মানে বছরে 365 দিনের মধ্যে 300 দিনই ও অসুস্থ থাকতো। ঠান্ডা লাগা, জ্বর, সর্দি, কাশি সবও লেগেই থাকতো, এখনও অবধি কন্টিনিউ এটা চলছে। তো এরকম কোনো জিনিস হলে পুরোপুরি লাইফের থেকে ওর এফেক্টটা চলে যায় না, ওর কিছু একটা সিমটমস থেকেই যায়।
তো এইটাই ছিল আজকের ঘটনা। তোমাদের যদি এটা ভালো লাগে তো ভিডিওটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো। যদি ভালো লাগে তাও জানিও, খারাপ লাগলে তাও জানিও। আমি চেষ্টা করব আরও ভালোভাবে তোমাদের সামনে এসব সত্যি ঘটনাগুলো প্রেজেন্ট করার। তো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে।